হুঁ, অনেক শব্দ। অফিসাররা নড়ে উঠলেন। কর্নেল ব্যগ্র হয়ে বললেন, অনেক শব্দ? কিসে? পাখি টাকির। সবাই হাসলেন। কর্নেল বললেন, কাকেও দেখেছিলে জঙ্গলে অথবা খুনের জায়গায়? হুম, তবে খুনের জায়গায় নয়, পশ্চিমের একটা টিলায়। ফের সবাই নড়ে বসলেন। কর্নেল বললেন, দেখেছিলে? চিনতে পেরেছিলে? হুম। কিষাণ সিং বললেন, কে সে, চোপড়া না দিব্যেন্দু? কর্নেল নীলাদ্রি সরকার। বায়ুসেবনে বেরিয়েছিলেন। কর্নেল গোমরা মুখে কি অস্পষ্ট বললেন। কিষাণ সিং দরজার দিকে ইশারা করে কাকে বললেন, সোনালী ব্যানার্জি। জয়ন্তবাবু, আপনি প্লিজ ওইখানটায় বসুন। কোণের সোফায় গিয়ে বসলুম। বুঝলুম এখন বেরোনো যাবে না। সিগারেট ধরিয়ে টানতে থাকলাম। সোনালি পাথরের মূর্তির মতো ঘরে ঢুকলো এবং নমস্কার করে ওদের সামনে চেয়ারে বসলো। নাম ধাম পরিচয় পর্ব হলো। তারপর জেরা চলতে থাকলো। মিস ব্যানার্জি, ঠিক কখন প্রথমে আপনারা মার্ডার ফ্যানের কথাটা ভেবেছিলেন এবং প্রথম কে ভেবেছিল? দীপ্তি। কদিন আগে কর্নেলকে বাবা আমার জন্মদিনে নেমন্তন্ন করতে পাঠালেন। রত্না আমার সঙ্গে যেতে চাইল। দীপ্তিও তা শুনে যাবে বলল। কর্নেলের বাড়ি থেকে ফেরার সময় রাস্তায় ট্যাক্সিতে দীপ্তি বলল, ওই ভদ্রলোক তাহলে গোয়েন্দা? ওকে নিয়ে তোর জন্মদিনে একটা ফান করলে কেমন হয়? তারপর ডেড বডি সাজতে কি দীপ্তিই চেয়েছিল? হ্যাঁ, ট্যাক্সিতেই বসেই সব ঠিক হয়ে যায়। হঠাৎ কর্নেল বললেন, ট্যাক্সির নাম্বারটা কি লক্ষ্য করেছিল সোনালি? আমি করিনি। ওসব কেউ বা লক্ষ্য করে? কেন বলুন তো? জাস্ট আ চান্স, যদি দুই বাদ করে থাকো। করিনি বলেই সোনালি নড়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, আমি করিনি। কিন্তু কিন্তু দীপ্তি দীপ্তি করেছিল। হ্যাঁ, ব্যাপারটা এখন মনে হচ্ছে ভারী অদ্ভুত। জানেন, হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি করে আমরা ভবানীপুরে মামার বাসায় গেলুম। সেটাই আমাদের ইলিয়ট রোডে কর্নেলের কাছে নিয়ে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময়ও একই ট্যাক্সি। দীপ্তি এটা লক্ষ্য করেছিল। বলেছিল, ব্যাপার কী রে, ওই একটা ট্যাক্সিই পাচ্ছি খালি। আমি অবশ্য ট্যাক্সিওয়ালাকে লক্ষ্য করিনি। বলেছিলাম, তোর চোখের ভুল। বাইরের লোক তো তুই, তাই সব ট্যাক্সিওয়ালাকে একই লোক বলে ভুল করছিস। যেমন সব সিনেম্যানকে দেখে একই লোক মনে হয়। কিষাণ সিং বললেন, বেশ ইন্টারেস্টিং তো। কর্নেল বললেন, হাওড়া স্টেশনের ট্যাক্সি ভবানীপুরে নিয়ে যায় তোমাদের। তারপর সম্ভবত ওই ট্যাক্সিটাই তোমার মামার বাড়ির সামনে অপেক্ষা করছিল এবং তোমরা রাস্তায় নামতেই নিজে থেকে অফার দেয়। সোনালি সায় দিয়ে বললো, হ্যাঁ হ্যাঁ, লোকটা আমাদের ডেকে বললো, আইয়ে মেম সাহেব। দীপ্তি বলল, সেই ট্যাক্সিওয়ালা না? আমি আর রত্না গ্রাহ্য করিনি। ট্যাক্সি পাওয়াই বড় কথা। রাইট। তোমরা যখন আমার বাসায় গেলে আমি অভ্যাস মতো জানালায় দাঁড়িয়েছিলাম। দেখলুম ট্যাক্সিটা তোমাদের নামিয়ে দিয়েই ফিরল, কিন্তু চলে গেল না, ওধারে গিয়ে দাঁড়িয়ে রইল। নাম্বারটা আমার মনে আছে বলে কর্নেল পকেট থেকে নোটবই বের করলেন। বললেন, লিখে নিন মিস্টার সিং, এক্ষুনি কলকাতায় খোঁজ নিতে হবে, এটা বিশেষ জরুরি। দিব্যেন্দুর প্রাথমিক পরিচয় পর্ব শেষ হবার পর যথারীতি জেরা শুরু হলো। আমি ও সোনালি দুজনেই তাকিয়ে রইলুম দিব্যের দিকে। কিষাণ সিং বললেন, মার্ডার ফানের কথা কখন, কোথায়, প্রথম কার কাছে শোনেন? কাল রাত্রে সোনালি, রত্না আর দীপ্তি তিনজনের কাছে। দিস ইজ অ্যাবসার্ড। নিশ্চয়ই প্রথম একজনই বলেছিল। কে? দিব্য ভরকে গিয়ে বলল, হ্যাঁ, মানে তখন বারান্দায় তিনজনই ছিল। প্রথম অবশ্য সোনালিই বলল। শুনে আপনি কি বললেন? বাধা দিলুম। বললাম, এ বড্ড বাজে ব্যাপার, অন্য কোনো ফানের প্ল্যান করা যাক। ওরা শুনল না। অগত্যা আমি মত দিলুম। কেন বাধা দিয়েছিলেন? ব্যাপারটা ব্যাপারটা আমার কাছে উদ্ভট মনে হয়েছিল। ফান মানেই তো উদ্ভট কিছু। তাহলেও দীপ্তিকে আমি ডেড বডি করাটা পছন্দ করিনি। কর্নেল বলে উঠলেন, দীপ্তিকে তো তুমি ভালোবাসতে দিব্য? না না, লজ্জার কারণ নেই, আমরা আধুনিক যুগের মানুষ। দিব্য মাথাটা একটু দোলালো। তোমার সঙ্গে তো ওর বিয়ের কথা ছিল। হ্যাঁ, কিন্তু বলো বলো। ইদানিং দীপ্তি আমাকে এড়িয়ে থাকতে চাইতো যেন। আমি অবশ্য তাতে কিছু মাইন্ড করিনি। ও বড্ড খামখেয়ালি মেয়ে ছিল। আমার ধারণা শিল্পীরাই খামখেয়ালি হয়। দীপ্তি ইদানিং চোপড়ার সঙ্গে মেলামেশা করতো কি?
দিব্য মুখ নামিয়ে বলল, হ্যাঁ, আজ ভোরেও চোপড়া ওকে গাড়ি করে এখানে পৌঁছে দেয়। অথচ কথা ছিল আমিই ওকে নিয়ে আসবো। তাই বেরোতে যাচ্ছি, দেখি চোপড়ার গাড়িতেও আসছে। মানে গাড়িটা তখন কেটে ঢুকছিল। কিষান সিং বললেন, মিস্টার চ্যাটার্জি, গত আগস্টে রানীডিহির ইভিনিং লজ নামে একটি বাড়ি থেকে আপনাকে জুয়া খেলার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। তখন আপনি মাতাল অবস্থায় ছিলেন। খবর পেয়ে মিস্টার ব্যানার্জি মানে আপনার মেসোমশাই আপনাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করেন। শুধু এই নয়, আরও দুবার আপনাকে মারামারির অভিযোগে অ্যারেস্ট করা হয়েছিল এবং আপনার মেসোমশাইয়ের হস্তক্ষেপেই ছাড়া পান। এসব কারণে রিফাইনারিতে আপনার চাকরি পাবার অসুবিধা হচ্ছে। দিস ইজ দ্য রেকর্ড। এবার বলুন, ঠিক এসবের জন্য কি দীপ্তির সঙ্গে আপনার ছাড়াছাড়ি হয়েছিল? সোনালি মুখ ফিরিয়েছে। আমি অবাক। কর্নেল দিব্যের দিকে তাকিয়ে আছেন। ঘরটা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলো। কিষান সিং আবার বললেন, জবাব দিন মিস্টার চ্যাটার্জি। দিব্য ঠোঁট কামড়ে বলল, না। আপনার বাবা মা কলকাতায় থাকেন, তাই তো? হ্যাঁ। আপনাকে মিস্টার অনিরুদ্ধ ব্যানার্জির কাছে এনে রেখেছেন আপনার স্বভাব শোধরাতে। অস্বীকার করে লাভ নেই। অনিরুদ্ধবাবুর কাছেই আমরা সব শুনেছি। না, মেসোমশাই আমার চাকরির ব্যবস্থা করে দেবেন বলেই ডেকেছিলেন। আমার বোন রত্নার কাছে জানতে পারেন। আপনার বোন রত্নার নামেও কিছু রেকর্ড আছে দিব্যবাবু। দিব্য মুখ তুলল, সাদা হয়ে গেছে মুখটা। রত্না একসময় নকশালপন্থীদের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল, তাই ওকেও আপনার বাবা এখানে পাঠিয়ে দেন। আমাদের ধারণা আপনারা ভাই বোন দুজনেই সেই দলের সঙ্গে এখনও যুক্ত। অস্বীকার করতে পারেন? দিব্য হাঁপাতে বলল, মিথ্যা, একেবারে মিথ্যা। কে বলল সব? রেকর্ড। আচ্ছা, এবার বলুন, গত সপ্তাহে মিস্টার চোপড়া আর আপনি সানভিউ রেস্তোরাঁয় ঘুষোঘুষি করেছিলেন। আপনার সঙ্গে আরও একজন ছিল, তাই না? হ্যাঁ, চোপড়া আমাকে চার তুলে গাল দিয়েছিল। আপনাদের তৃতীয় লোকটির নাম বলুন। ও আমার বন্ধু, দিল্লিতে থাকতো, নাম রাজীব শেরগিল। এখানে বেড়াতে এসেছিল, ওর কথাতেই তর্ক বাঁধে। শেষে ঝগড়া হয় চোপড়ার সঙ্গে প্রিভেন্সিয়ালিজম নিয়ে। আমরা জানি রাজীব শেরগিলের বয়স 40-এরও পারে, আর আপনি 30-এর নিচে। বন্ধুত্বর অবলম্বনটা কি? দিল্লিতে আলাপ হয়েছিল, আলাপ থেকেই বন্ধুত্ব। কেন? ওই জয়ন্তবাবু যদি ওই বৃদ্ধ কর্নেল সাহেবের বন্ধু হতে পারেন, আমার বেলায় দোষ হবে কেন? কর্নেল হো হো করে হেসে উঠলেন। কিষান সিং বললেন, আপনি নিশ্চয়ই জানেন ওয়াটার ট্যাঙ্কের কাছে যে লোকটির লাশ পাওয়া গেছে সেই লোকটাই সেই রাজীব শেরগিল। দিব্য মুখ নামিয়ে বলল, হ্যাঁ, আমরা আপনাকে এই হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করতে পারি। দিব্য হাঁপাতে বলল, কেন? আমি ওকে খুন করিনি। কেন ওকে খুন করব? কিষান সিং একটু হেসে বললেন, ঠিক আছে, এবার বলুন, ওই সিক্রেটের টুকরো দুটো মার্ডার ফ্যানের ক্রু হিসাবে আপনি কি ফেলে রেখেছিলেন ওখানে? কাগজের মোড়ক খুলল দিব্য, দেখে নিয়ে বলল, আমি তো মোটে একটা টুকরো ফেলেছিলাম। আর এ কি, দুটোই যে আমার ব্র্যান্ডের। কর্নেল হাসতে হাসতে বললেন, বোঝা যাচ্ছে খুনি ক্লুর ওপর গুরুত্ব দিতে চেয়েছে। কিষান সিং বললেন, ছোড়ার বাটে আঙুলের ছাপ থাকবে। দিব্য বলে উঠল, হাতে দস্তানা পড়লে? অমনি কিষান সিং একটু ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বললেন, আপনি বলছেন? তাই গুডনেস, কীভাবে জানলেন? পড়েছিলেন, তাই না? দিব্য থতমত খেয়ে বলল, জাস্ট কমন সেন্স, এনাফ। আপনি ওখানে গিয়ে বসুন। আর নেক্সট মিস্টার রণধীর চোপড়া। রণধীর স্মার্ট হয়ে হাসি মুখে ঢুকলো, নমস্তে করে বসলো। কিষান সিং তার প্রাথমিক পরিচয়ে যথারীতি নিয়ে জেরা পর্বে চলে গেলেন। লক্ষ্য করলাম দিব্যর সঙ্গে ওর ঝগড়া বা দীপ্তি সংক্রান্ত কোনো প্রশ্নই করছেন না। আজ সকালের ঘটনাই তুলছেন। আচ্ছা মিস্টার চোপড়া, আপনি যখন পূব দিকে বড় রাস্তায় গেলেন, সেখান থেকে আপনাদের মার্ডার ফ্যানের জায়গাটা কি দেখা যাচ্ছিল? হ্যাঁ, কারণ ওখানটা উঁচুতে। এই টিলার দক্ষিণ অংশ ওটা। আর আমি ছিলাম অনেকটা ফাঁকা বড় রাস্তায়, স্পষ্ট দেখা যাচ্ছিল জায়গাটা। কাউকে দেখতে পেয়েছিলেন? মানে আপনি চলে আসার পর? হ্যাঁ। কর্নেল সোজা হয়ে বসলেন। কিষান সিং বললেন, দেখতে পেয়েছিলেন? হ্যাঁ। সে কে? চিনতে পারেনি। সবুজ ফুলহাতা জামা ছিল গায়ে, প্যান্ট দেখা যাচ্ছিল না ঝোপের আড়ালে, মুখটা ওপাশে ছিল বলে দেখতে পাইনি। বেশ মোটাসোটা লোক। মানে ফ্যাটি? হ্যাঁ, প্রকাণ্ড, তবে বেটে বলেই মনে হচ্ছিল। তাকে দেখে আপনার কিছু মনে হয়নি? হয়েছিল, ভাবলাম খেলাটা বরবাদ হয়ে গেল হয়তো, এক্ষুনি হুড়োস্থুল বাঁধবে, কিন্তু লোকটা ঝোপের আড়ালে ডুবে গেল। তখন ভাবলাম কেউ বেড়াতে বেরিয়েছে। উপত্যকার দিকে সোজাসুজি নেমে গেল, তারপর আর তাকে দেখিনি। সবুজ ঝোপঝাড়ের মধ্যে সবুজ জামা, চোখে পড়া তো অস্বাভাবিক। চোপড়া একটু ইতস্ত করে বলল, না মানে তখন আমার ওখানেই মন পড়েছিল কি না।
দ্যাটস ন্যাচারাল, তাই না স্যার? কিষাণ সিং জবাব দিলেন না। কর্নেল বললেন, রাইট রাইট। তাছাড়া স্যার, ব্যাপারটা আমার খুব গোলমেলে লাগছিল। কর্নেল বললেন, কেন বলুন তো? দীপ্তির মার্ডার মোটিভটা শুনে যদিও খুব ফানি মনে হয়েছিল, পরে মনে হলো দীপ্তি কি কোনো ইঙ্গিত দিচ্ছে, মানে আমাকেই যেন। ইঙ্গিত কিসের? মানে অয়েল রিফাইনারিতে সাবোটাজের। দ্যাটস অলসো ন্যাচারাল। ঠিক বলেছেন, কিন্তু দীপ্তির সঙ্গে তো আপনার ইদানিং ঘনিষ্ঠতা হয়েছিল। হ্যাঁ, একটু একটু। আই লাইক হ্যাঁ। দুজনে একসঙ্গে ঘুরেছেন কিংবা নিভৃতে মেলামেশার সুযোগ পেয়েছেন। দ্যাটস ন্যাচারাল। ওই সব সময় দীপ্তি আপনাকে অনায়াসেই তেমন কিছু গুপ্ত ব্যাপার থাকলে জানাতে পারতো। তা তো পারতই, কিন্তু জানায়নি, তাই না? না, সম্ভবত গত রাতেই ও তেমন কিছু আঁচ করে থাকবে, তাই। 1 মিনিট, তাহলে তো আজ ভোরে ওকে যখন নিয়ে এবারই এলেন, তখন বলতে পারতো আপনাকে। ও চাপা মেয়ে ছিল, কিংবা হয়তো সাবোটাজকারীদের কেউ গত রাতে বারান্দায় আমাদের মধ্যে উপস্থিত ছিল, তাকেই দীপ্তি সতর্ক করতে চেয়েছিল। মিস্টার চোপড়া, আপনি বয়সে তরুণ হলেও খুব বুদ্ধিমান, খুবই যুক্তিপূর্ণ কথা বলেছেন। কিন্তু ভেবে দেখুন, কারা উপস্থিত ছিল তখন? জয়ন্তবাবু, দিব্য, রত্না আর সোনালি। এখন বলুন, আপনার ধারণা অনুযায়ী কে সাবোটাজকারী দলের লোক হতে পারে? খুব ভেবে বলবেন কিন্তু। চোপড়া একটু ভেবে নিয়ে বললে, আমি কিন্তু স্ট্রেট কাট কথাবার্তা বলা পছন্দ করি। এই জন্যই দিব্যের সঙ্গে আমার মাঝে মাঝে বেঁধে যায়। আমার দৃঢ় বিশ্বাস দিব্যকেই সতর্ক করতে চেয়েছিল দীপ্তি। এই সঙ্গে লক্ষ্য করবেন, দিব্যর সঙ্গে ওর বিয়ে প্রায় ঠিক, অথচ ও দিব্যকে এড়িয়ে চলছিল ইদানিং। অতএব আমার ডিসিশনে দাঁড়াচ্ছে, দীপ্তি দিব্যর কার্যকলাপ টের পেয়েই ঘৃণা করে সরে এসেছিল।